হ্যালো বন্ধুরা, আজকে এক্সপ্লেনেশন করব ক্রিয়েশন অফ দ্য গডস ওয়ান কিংডম অফ স্টর্মস। মুভিতে অনেক শক্তিশালী ডেমনোইজ মুক্ত হয়ে যায়, তা পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এই জন্য 12 গডস পংকে পাঠায় পৃথিবীকে বাঁচানোর জন্য। তারা কিভাবে পৃথিবীকে বাঁচায় তা জানতে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। মুভির শুরুতে আমরা কিছু মৃত সৈনিক দেখতে পাই, যাদের শরীর বরফে পরিণত হয়েছে। তারা একটি কেল্লার সামনে মরে পড়েছিল। ওই কেল্লার সর্দার রাজার বিরুদ্ধে চলে গিয়েছিল। রাজার সেনাপতি যাও সর্দারকে মারতে এসেছে। সেখানে আরো অন্য সর্দারদের ছেলেরাও ছিল। তাদের একজন এনজিও, যে কিনা সেনাপতি যাওয়ের ছেলে। তার সাথে এনজিওর বন্ধু কুফেটও ছিল। তারা বড় বড় পাথর দিয়ে অ্যাটাক করে, যার ফলে দেয়াল ভেঙে যায় এবং দুপক্ষের সৈন্যদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। সর্দার বুঝতে পারে সে হেরে যাবে, তাই তার পরিবারের সাথে পালাতে থাকে। কিন্তু সেনাপতি ও তার সৈন্যরা একটা পাহাড়ে তাদের দেখে ফেলে এবং যুদ্ধ শুরু করে। সর্দার সেনাপতিকে আঘাত করলে সেনাপতির রক্ত নিচে যেতে যেতে একটা গুহায় এসে একটা শিল্ডের উপর পড়ে, যার ভেতর থেকে এটি ডেমন ফক্সের আত্মা মুক্ত হয়ে যায়। তারপর সেনাপতি ওই সর্দারকে মেরে ফেলে। মেয়েটি শত্রুদের হাতে বন্দী হতে চায় না, তাই সে নিজের হেয়ার পেন দিয়ে আত্মহত্যা করে। তারপর সেখানে একটি তুফান আসে। তুফানে বরফ সরতে দেখা যায় মেয়েটি জীবিত ছিল। সৈনিকরা তাকে মারতে চায়, কিন্তু এনজিও তাদের বাধা দেয়। তারপর সেখানে সেনাপতি চলে আসে আর মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তারপর দেখানো হয় সৈন্যরা বিজয়ের আনন্দ করছিল, অন্যদিকে সেনাপতি আঘাতের স্থানে ওষুধ লাগাতে থাকে। সেখানে মেয়েটি চলে আসে আর বলে, আমি জানি তুমি কি চাও। তারপর মেয়েটি সেনাপতির শরীর চাটতেই সেনাপতির আঘাত ঠিক হয়ে যায়, যা দেখে সেনাপতি অবাক হয়, এটা কিভাবে সম্ভব। তারপর সকালে সেনাপতি রাজার কাছে যায় এবং সর্দারের কাটা মাথা ও সর্দারের মেয়েকে দেয়। সর্দারের মেয়ের সৌন্দর্য দেখে রাজকুমার খুশি হয়। রাতে রাজপ্রাসাদে আনন্দ উৎসব করা হয়, যেখানে বিভিন্ন রকম নৃত্য পরিবেশন করা হয়। তারপর নৃত্য করতে করতে রাজকুমার রাজার বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়। তারপর বাকিদের মারতে শুরু করে এবং সেনাপতিকে মারতে গেলে কুফেট রাজকুমারকে মেরে ফেলে। তারপর কুফেট ভয় পেয়ে যায়, এখন সে কি করবে। কিন্তু সেনাপতি তখন বলে, কোনো সমস্যা নেই, তুমি যা করেছো ঠিক করেছো। রাজকুমার লোভী হয়ে গিয়েছিল, যদি সে রাজা হতো তাহলে অনেক সমস্যা হতো। রাজার মৃত্যুর পরেই স্বর্গে 12 গডসরা বুঝতে পারে পৃথিবীতে অনেক বড় সংকট আসতে চলেছে। তারপর তারা তুল্লাং পর্বতে আসে, যেখানে 3 সাধু ছিল। তারপর গড সবকিছু খুলে বলেন এবং এটি অস্ত্র দেন। দেওয়ার পূর্বে বলেন, যে অস্ত্রটি স্পর্শ করবে তার সমস্ত শক্তি চলে যাবে। তারপর মংটাও বলে যে পৃথিবীকে বাঁচাতে সে তার শক্তি হারাতেও প্রস্তুত। অস্ত্রটি স্পর্শ করতেই তাওয়ের সমস্ত শক্তি চলে যায় এবং সে বৃদ্ধ হয়ে যায়। গড বলেন, এই অস্ত্র পৃথিবীকে বাঁচাবে, কেননা পৃথিবীতে অনেক বড় সংকট আসতে চলেছে। অন্যদিকে পৃথিবীতে সেনাপতিকে রাজা বানানো হয় এবং তার রাজ্যাভিষেক হতে চলেছে। কিন্তু হঠাৎ রাজগুরুর একটা জিনিস ফেটে যায় এবং কালো মেঘে আকাশ ঢেকে যায়। তখন রাজগুরু বলে, হয়তো গড আমাদের কোনো কিছুতে সন্তুষ্ট নন, যা ঠিক করতে আমাদের এটি মন্দির বানাতে হবে। রাজা বলে, আমি অবশ্যই মন্দির বানাবো। অন্যদিকে এনজিও রাতে মহলে ঢোকার সময় একটি ডেমন ফক্স দেখতে পায়, যে কিনা একজন সৈনিককে খাচ্ছিল। এনজিওকে দেখে ডেমন ফক্স পালাতে থাকে। এনজিও পিছু নিতে নিতে অনুমতি ছাড়াই রাজার কক্ষে ঢুকে যায়। রাজা এনজিওকে দেখার পর রেগে যায়। তারপর রাজাকে ওই ডেমন ফক্সের কথা বলতেই এনজিও নজরে মেয়ের উপর পড়ে আর রেগে গিয়ে বলে, এই মেয়েই ওই ডেমন ফক্স। কিন্তু রাজা তাকে বের করে দেয়। অন্যদিকে এনজিওর কাছে কুফেট আসে আর বলে, আমরা যদি মেয়েটিকে ওই দিনই মেরে ফেলতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। তারপরে টিকেল্লা সর্দারকে দেখানো হয়, যার নাম জি চ্যাং। সে কোথাও যাওয়ার জন্য বের হয়। তখন ওই 3 সাধুকে দেখানো হয়, তারা রাজধানীতে ঢোকার চেষ্টা করছে। তারপর মংটাও একটি লোককে ফল দেয় আর বলে, এটি একটি জাদুর ফল, এর পরিবর্তে আমাদের ভেতরে ঢুকতে দাও। তারপর লোকটি তাদের নিয়ে যেতে থাকে। মংটাও বলে, মানুষ কতটা লোভী, অল্পতেই আমি লোকটিকে বোকা বানালাম। তারপর তারা রাজধানীতে চলে আসে, যেখানে তারা দেখে অনেক বড় একটি মন্দির বানানো হচ্ছে, যা দেখাশোনা এনজিও এবং কুফেট করছিল। এনজিও বলে, আমার পিতাও ডেমন ফক্সের হাতের মুঠোয়, তাই এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। এখন শুধু গডই আমাদের বাঁচাতে পারেন। এদিকে 3 জন সাধুর পায়ে শিকল পরাতে থাকে। তারপর তারা বুঝতে পারে তারা ওই লোকটিকে বোকা বানায়নি, বরং ওই লোকটি তাদের বোকা বানিয়েছে এবং এখানে বিক্রি করে দিয়েছে। শিকল পরার পরও তারা কাজ না করায় একজন তাদের উপর চাবুক মারতে চায়, কিন্তু নেজা চাবুক ধরে ফেলে এবং লোকটিকে ঘুরাতে থাকে আর ছুঁড়ে ফেলে দেয়।
হঠাৎ উপর থেকে অনেকগুলো কাটা গাছ পড়তে থাকে এবং নেজা উপরে গিয়ে সেগুলো ধরে ফেলে, কিন্তু ওই লোকটির উপর বড় পাথরের খণ্ড পড়তে থাকে যা স্যাং তার লাঠি দিয়ে ধরে ফেলে। সেখানে এনজিও এবং কুফেট এসে পড়ে। তারপর একজন জাদুঘরকে দেখানো হয় যে রাজাকে জাদু দেখাচ্ছিল। জাদুঘর তার মাথাকে কেটে এদিক ওদিক ঘোরাচ্ছে। এনজিও সবাইকে নিয়ে সেখানে চলে আসে। তা ওই অস্ত্রটি রাজাকে দেয় আর বলে এটি গড পাঠিয়েছে, যা দিয়ে আপনি পৃথিবীতে অশুভ শক্তিকে ধ্বংস করতে পারবেন। অস্ত্রটি গড একজন ভালো এবং শক্তিশালী রাজাকে দিতে বলেছে, আর এখন তো আপনিই রাজা। ওই জাদুঘরটি ওই অস্ত্র সম্পর্কে জানতো, তাই সে বলে যদি অস্ত্রটি আসল হয় তাহলে অস্ত্রটি আত্মাকে বন্দী করতে পারবে। সাথে সাথে রাজা কোনো কিছু চিন্তা না করেই সেখানে থাকা একজন সৈনিককে মেরে ফেলে, যার আত্মাটি ওই অস্ত্রের মধ্যে ঢুকে যায় আর অস্ত্রটি রাজার হাত থেকে মাটিতে পড়ে যায়। কিন্তু মংটাও অস্ত্রটি তুলে নেয় আর বুঝতে পারে যে রাজা ভালো মানুষ না, কারণ কোনো কিছু না ভেবেই সে একজন সৈনিককে হত্যা করেছে। তারপর টাও বলে অস্ত্রটিকে খোলার জন্য নৃত্য করতে হবে, আর টাও নৃত্য করতে থাকে এবং সুযোগ বুঝে সেখান থেকে পালাতে চায়, কিন্তু রাজার সৈন্যরা তাদের ঘিরে ফেলে। স্যাং এবং নেজা সৈনিকদের মারতে থাকে। ওই জাদুঘর টাওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নেজা আর স্যাং তাদের মেরে অস্ত্র নিয়ে পালিয়ে যায়। কুফেট এবং এনজিও টাওয়ের পিছনে যেতে থাকে। অন্যদিকে জাদুঘরকে দেখানো হয় যে সমুদ্রের মাঝখানে কোনো এক শয়তানি শক্তির সাথে কথা বলতে থাকে। জাদুঘর বলে সে অস্ত্র খুঁজে পেয়েছে যা 3 জন সাধুর কাছে আছে এবং তারা অনেক বেশি শক্তিশালী। জাদুঘরের থেকেও তাদের শক্তি বেশি, তাই অস্ত্রটি নেওয়ার জন্য তার আরো বেশি শক্তির প্রয়োজন। তারপর সমুদ্র থেকে একটা হাত উঠে আসে এবং জাদুঘরের হাতের ভিতর ঢুকে যায়। সাথে সাথে জাদুঘর আরো বেশি শক্তিশালী হয়ে যায়। তারপর জাদুঘর ওই 3 জন সাধুকে খুঁজতে বের হয়। তারপর 3 জন সাধুদের দেখানো হয়, যেখানে নেজা বলে আমার অস্ত্রটিকে রাজাকে দিয়ে দেব, তাতে পৃথিবী ধ্বংস হোক বা বেঁচে যাক, আমাদের তাতে কি। তখন টাও বলে রাজা ভালো মনের মানুষ না, তাই তার হাতে অস্ত্রটি দেওয়া ঠিক হবে না। কিন্তু রাজার ছেলে এনজিও অনেক ভালো মনের মানুষ, সে রাজা হলে তাকে অস্ত্রটি দেওয়া যাবে, কিন্তু তো রাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না। তারপর সর্দার জিচেংকে দেখানো হয় যে রাতের বেলা কোথাও যাচ্ছিল। এটা সেই জঙ্গল যেখানে ওই 3 জন সাধু ছিল। তারা জঙ্গলে একটি বাচ্চার কান্নার আওয়াজ পায়। তারপর সেখানে গিয়ে একটি সবুজ রঙের বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা ছিল না, সে একটি ডেমন বাচ্চা ছিল যাকে কেউ একজন সেখানে রেখে গিয়েছিল। কিন্তু বাচ্চাটিকে দেখার পর জিচেং এর মায়া লাগে, তাই সে বাচ্চাটিকে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। তারপর সেখানে নেজা আর স্যাং চলে আসে এবং বলে বাচ্চাটি একটি শয়তান আর একে মেরে ফেলাই ঠিক হবে। কিন্তু জিচেং রেগে যায় আর বলে সকল শিশুই অবুঝ থাকে, আর সে ভালো হবে না খারাপ হবে সেটা নির্ভর করে তাকে কিভাবে লালন পালন করা হচ্ছে। তারপর সেখানে টাও চলে আসে। জিচেং এর কথা শুনে টাও অনেক খুশি হয় আর বলে আপনি এই বাচ্চাকে আমাকে দিন, আমি এর লালন পালন কল্যাণ পর্বতে করব এবং একজন ভালো ডেমন বানাবো। আপনি বাচ্চাটিকে পেয়েছেন, তাই আপনি বাচ্চাটির নামকরণ করুন, যেন যখন আপনার সাথে দেখা হবে তখন একে চিনতে পারেন। তারপর বাচ্চাটির নাম দেয় স্কাই। এরপর বাচ্চাটিকে নেজা নিয়ে কল্যাণ পর্বতে উড়ে চলে যায়। জিচেং টাওকে জিজ্ঞেস করেন পৃথিবীতে বড় সংকট নেমে আসছে, আমরা কিভাবে এর মোকাবিলা করব। তারপর টাও বুঝতে পারে সর্দার জিচেং একজন ভালো মানুষ, তাই সে তার মতোই আরো সর্দারদের একত্রিত করতে বলে। তারপর আরো কয়েকজন সর্দারদের দেখানো হয় যারা একত্রিত হয়েছে। মংটাও বলেন যে তোমরাই রাজার সকল কাজ পরিচালনা করো, তাই তোমরা রাজাকে সরিয়ে দিয়ে পৃথিবীকে সংকট থেকে বাঁচাতে পারবে। তাও এটাও বলে যে রাজা একটি ডেমন ফক্সের মুঠোয়, তাই সে তার কাজ সঠিকভাবে করছে না, সে তার কর্তব্য ভুলে গেছে। কিন্তু রাজকুমার এনজিও অনেক ভালো মনের মানুষ, সেই একমাত্র পৃথিবীকে বাঁচাতে পারবে। ঠিক তখনই সেখানে কুফেট চলে আসে আর বলে তোমরা সবাই রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, তোমরা কিভাবে তা করতে পারো। সবাইকে মারার জন্য সে তলোয়ার বের করে নেয়। সেখানে জিচেং কুফেটকে দেখে অবাক হয়ে যায় আর বলে পুত্র তুমি এখানে কি করছো। তারপর আমরা বুঝতে পারি জিচেং কুফেটের পিতা। কিন্তু কুফেট বলে আপনি আমার পিতা হন না কেন, আমি রাজার বিরুদ্ধে কাউকে যেতে দেব না। কুফেট লড়াই করার প্রস্তুতি নেই। ঠিক তখনই সেখানে রাজার আরো সৈন্য চলে আসে। সব সর্দারদের ধরে মন্ত্রিসভায় আনা হয়। তাদের দেখে রাজা অনেক রেগে যায় আর বলে আমার রাজ্য থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তারপর রাজা ওই 4 জন সর্দার ছেলেদের ডেকে আনে আর বলে হয় তোমরা তোমাদের ছেলেদের হাতে প্রাণ দিবে, নয়তো আমি তোমাদের ছেলেদের মেরে ফেলবো, কারণ তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তাদের মধ্যে 2 জন তাদের পিতাকে মেরেও ফেলেছে, কিন্তু কুফের এমনটা করে না এবং রাজার কাছে আবেদন করে যে তাদের কারাগারে বন্দী করে রাখা হোক, যেন সবাই জানতে পারে তারা কি ভুল করেছে আর এমনটা কেউ করার সাহস না পায়। রাজা রাজি হয় এবং কুফেটের পিতাকে বন্দী করে রাখা হয়। অন্যদিকে ওই ডেমন উইচ রানীকে মেরে ফেলে। রানীকে মারার পরও রাজা ডেমন উইচকে কিছু বলে না, কিন্তু এনজিও অনেক রেগে যায় আর সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ডেমন উইচের কাছে যায়। আর যখন ডেমন উইচকে তলোয়ার দিয়ে আঘাত করবে তখনই তার পিতা চলে আসে এবং আঘাতটি রাজার শরীরে লাগে। তারপর রাজা বলে তুমিও লুবি হয়ে গেছো, সিংহাসনের জন্য নিজের পিতাকে মারতে এসেছো, আর এনজিওকে মারার আদেশ দেয়। তারপর সৈন্যরা তাকে মারতে আসলে এনজিও পালাতে থাকে। কুফেট এনজিওকে ধরে ফেলে, কিন্তু সে এনজিওকে ধরিয়ে না দিয়ে বরং তাকে পালাতে সাহায্য করে। কুফেট নিজের
তলোয়ার দিয়েই নিজেকে আঘাত করে, যেন বলতে পারে এনজিও তাকে আঘাত করে পালিয়েছে। কিন্তু সৈন্যরা বুঝতে পারে যে তার বন্ধুকে বাঁচানোর জন্যই সে মিথ্যা বলেছে। তারপর কুফেটের বড় ভাইকে দেখানো হয়, যাকে জিচেং আসতে নিষেধ করেছিল। সে তার পিতার দুর্দশা দেখে বসে থাকতে পারেনি। কুফেটের বড় ভাই রাজার কাছে আসে, যেখানে রাজা ড্রাম বাজাতে থাকে, কুফেটের বড় ভাই বাঁশি বাজাতে থাকে, আর ওই ডেমন উইচ নাচতে থাকে। কুফেটের বড় ভাইয়ের বাঁশির সুর শুনে রাজা অনেক খুশি হয়। রাজা বলে, আজকে আমি অনেক খুশি, তোমার কি চাই তুমি বলো। কুফেটের বড় ভাই বলে, আমার পিতা অনেক বৃদ্ধ মানুষ, আপনি আমার পিতাকে মুক্ত করে দিন আর আমার সাথে আমার গ্রামে চলে যেতে দিন। কিন্তু রাজা বলে, তোমার পিতা বাকি সর্দারদের সাথে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমি তাকে মুক্ত করব না। কুফেটের বড় ভাই অনেক রেগে যায় আর বলে, আমি চাই আমার পিতার পরিবর্তে আপনি মারা যান। এটা শুনে রাজার রাগ আরো বেড়ে যায়। তারপর কুফেটকে দেখানো হয় যে বাইরে পাহারা দিচ্ছিল এবং সেখানে মং টাওকে দেখতে পায়। টাওকে ধরার পর জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? মং টাও বলে, আমি এনজিওকে খুঁজছি। এরপর কুফেট টাওকে বেঁধে এনজিওর কাছে নিয়ে যায়, সেখানে রাজগুরুও ছিলেন। তারপর মং টাও বলেন, রাজা একটি ডেমন উইচের মুঠোয় আছে, আর তাই রাজাকে আর পৃথিবীকে বাঁচাতে হলে ওই ডেমন উইচকে মারতেই হবে, হয়তো ডেমন উইচের আসল রূপ সামনে আনতে হবে। অন্যদিকে রাজা জিচেং এর সাথে দেখা করতে যায় আর সাথে খাবারও নিয়ে যায়। এরপর বলে, তুমি একজন বিচক্ষণ সর্দার এবং আমিও একজন বিচক্ষণ রাজা, আমার রাজ্যে সংকট আসতে চলেছে, তাহলে কিভাবে তা মোকাবেলা করা সম্ভব? জিচেং বলে, প্রথমত আপনাকে ওই ডেমন উইচের সংকট ত্যাগ করতে হবে। তারপর রাজা একটি বাঁশি দেখায়। জিচেং বাঁশি দেখে চিনতে পারে তার বড় ছেলের বাঁশি। এরপর জিজ্ঞেস করে, আমার বড় ছেলে কি এখানে এসেছে? আর রাজা হেসে বলে, কেমন বাবা তুমি, নিজের ছেলের মাংসের গন্ধও বুঝতে পারো না? তারপর বোঝা যায় রাজা তার বড় ছেলেকে মেরে তার মাংসই জিচেংকে খাওয়াচ্ছে। জিচেং অনেক রেগে যায় এবং রাজাকে মারতে চায়, কিন্তু সৈন্যরা চলে আসে আর তাকে ধরে বাইরে নিয়ে যায়। বড় ছেলের মৃত্যুতে জিচেং পাগলের মতো হয়ে ঘুরতে থাকে। ওই দিন রাজার জন্মদিন ছিল। রাজা আর ডেমন উইচকে আশীর্বাদ করার জন্য রাজগুরু প্রাসাদে যান। ডেমন উইচকে আশীর্বাদ করার সময় ছুরি বের করে তাকে মারতে চায়, কিন্তু রাজা তাকে ধরে ফেলে আর বলে, আপনি কি করতে যাচ্ছেন? তারপর সেখানে এনজিও চলে আসে, তার হাত পা বাঁধা ছিল। এনজিও বলে, এই ডেমন উইচে আপনার রানী আমার মাকে হত্যা করেছে, এর ভিতর ডেমন ফক্সের আত্মা আছে, এ মানুষ না, একটা শয়তান, এখনো আপনি সাবধান না হলে এ আপনাকেও মেরে ফেলবে। রাজা বলে, আপনার কাছে কি প্রমাণ আছে যে এ মানুষ না ডেমন উইচ? রাজগুরু বলেন, এটা প্রমাণ করার জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত। যদি ও আমার আত্মাকে খেয়ে ফেলে তাহলে আপনি বুঝে যাবেন ও আসলে একটা ডেমন। এ বলে রাজগুরু তার হৃৎপিণ্ড বের করে ডেমনের হাতে দিতেই ডেমন উইচ তা খেয়ে ফেলে এবং সাথে সাথে মেয়েটির শরীর থেকে ডেমন ফক্সের আত্মা বের হয়ে যায়। কিন্তু রাজা তাকে মারার পরিবর্তে কোনো কিছুই বলে না। রাজা বলে, আমি একে কেন মারবো, ও তো আমার শুধু উপকারী করেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর অতীতে দেখানো হয় যত হত্যাকাণ্ড হয়েছে তাই ডেমন উইচের কারণেই হয়েছে। ওই রাজকুমার পাগলের মতো নৃত্য করছিল আর নিজের পিতাকে হত্যা করেছে, তা শুধুমাত্র ডেমন উইচের কারণেই হয়েছে, যার ফলে সেনাপতি থেকে রাজা হতে পেরেছে। নিজের পিতার মুখে এসব শুনে এনজিও অনেক রেগে যায় এবং তার পিতাকে মারতে যায়, কিন্তু কুফেট তাকে বাধা দেয়। কুফেট রাজাকে বলে, আমি শুধু আপনাকে বাঁচানোর জন্যই এমনটা করেছি। কিন্তু রাজা বলে, তুমি শুধু তোমার বন্ধুকে বাঁচাতে চেয়েছো, তুমি নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ পাবে। যাও, তোমার পিতাকে খুঁজে তার মাথা কেটে আমাকে দেখাও। তারপর কুফেট তার পিতাকে খুঁজতে বেরিয়ে যায়। পরের দিন রাজা সবার সামনে তার ছেলেকে মৃত্যুদণ্ড দিবেন, আর তখনই সেখানে কুফেট চলে আসে তার পিতার কাটা মাথা নিয়ে। রাজা অনেক খুশি হয় আর বলে, তুমি প্রমাণ করেছো তুমি আমার প্রতি কতটা লয়াল। এনজিওকে হত্যার আদেশ দেয়। সেখানে মংটাও চলে আসে আর বলে, তার দুই শিষ্য কোথায়, তারা এসে যে কোনো ভাবে এনজিওকে বাঁচিয়ে নিক। ঠিক তখনই জল্লাদের বুকে তিল লাগে। রাজা কিছু সৈন্যরা রাজার বিপক্ষে চলে গিয়েছিল, যারা মুকুট খুলে লড়াই শুরু করে। তারপর রাজা সবাইকে মারার আদেশ দেয়, কিন্তু তখনই কুফেট রাজা গলে তলোয়ার ধরে। সবাই লড়াই করতে থাকে আর রাজা হাত থেকে জিচিং এর কাটা মাথা নিচে ফেলতেই দেখে সেখানে খড়কুটা ছিল। এর মাঝেই একজন সর্দারের ছেলে এনজিওর গলা কেটে ফেলে। কুফেট এবং রাজার মধ্যে লড়াই শুরু হয়। তখন মং টাও এর দুই শিষ্য চলে আসে। টাও বলে, এনজিওর শরীর আর মাথা নিয়ে কুল্লান পর্বতে যাও। গর্জদের বললে, এনজিওকে জীবিত করো, না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপর নেজা ও স্যাং এনজিওর শরীর আর কাটা মাথা নিয়ে কুল্লান পর্বতের দিকে যায়। সেখানেও জাদুঘরও চলে আসে। কুফেট রাজার বুকে আঘাত করে নিচে ফেলে দেয় যেন সে মারা যায়। তারপর কুফেট তার সাথীদের নিয়ে আর মং টাওকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু জাদুঘর তার জাদু দিয়ে দুটি ড্রাগন মূর্তিকে জীবিত করে এবং ড্রাগন দুটি কুফেট, টাও এবং তাদের সাথীদের পিছু নিতে থাকে। অন্যদিকে সর্দার জিচেংকে দেখানো হয় যে ঘোড়ায় চড়ে যাচ্ছিল আর কিছু সৈনিক তাকে ঘিরে ফেলে। যখনই মারতে যাবে তখন অদ্ভুত এক ডেমন চলে আসে আর জিচেংকে নিয়ে উড়ে যেতে থাকে। সবাই আক্রমণ করলেও ডেমনের কোনো কিছুই হয় না। সৈন্যরা তীর নিক্ষেপ করলে
ডেমন তার শরীর থেকে এনার্জি বের করে, যার ফলে সব তীর নষ্ট হয়ে যায় আর জিচেংকে নিয়ে উড়ে চলে যায়। অন্যদিকে জাদুঘরে সেই ড্রাগন কুফেট এবং মংটাওয়ের পিছু নিতে থাকে এবং জঙ্গলে চলে আসে, কিন্তু কুফেট নকলটাও সেজে জাদুঘরকে বোকা বানায়। তারপর দুটি ড্রাগন পিছু নিতে নিতে পাহাড়ে চলে আসে আর কুফেট পাহাড় থেকে লাফ দেয়। ভয়ঙ্কর সেই ডেমনটি জিচেং এর গ্রামে নিয়ে আসে। জিচেং জিজ্ঞেস করে, কে তুমি? ডেমনটি বলে, আপনি আমাকে চিনতে পারেননি, আমি স্কাই, যাকে ছোটবেলায় আপনি বাঁচিয়েছিলেন এবং স্কাই নাম দিয়েছিলেন। অন্যদিকে কুফেটকে দেখানো হয় যে নদীর তীরে পড়েছিল আর তার ঘোড়া থেকে উঠিয়ে তার গ্রামে নিয়ে আসে। কুফেট তার পিতার কাছে আসে। তারপর রাজা ও ডেমনউইচকে দেখানো হয়। সে রাজার শরীর চেটে তাকে ঠিক করতে চায়, কিন্তু ঠিক না হওয়ায় সে তার ডেমন ফক্স রূপে রাজার শরীর চাটতে থাকে আর রাজা ঠিক হয়ে যায়। পরবর্তীতে মংটাওকে দেখানো হয়, যার পিছনে ওই জাদুকর চলে আসে ওই অস্ত্র খোঁজার জন্য। তারপর রাজপ্রাসাদ দেখানো হয়, সেখানে কিছু ভয়ঙ্কর দানব আর একজন শয়তানকে দেখানো হয় যে আগুনের ঘোড়ায় বসেছিল। তার সাথে ভয়ঙ্কর সেনা ছিল আর লোকটির কপালেও একটি চোখ ছিল। আর এখানে মুভিটি শেষ হয়। সো গাইস, এটি মুভির প্রথম পার্ট। যখনই দ্বিতীয় পার্ট রিলিজ হবে আমি আপলোড করে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।